আগুন দেখে ভয় পেয়েছে মিফতা। হঠাৎ তার ফোনে মেসেজ আসলো, আগুন দেখে ভয় পেও না, তোমাকে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে দ্রুত ফিরে আসো, তোমার অপেক্ষায় আছে কেউ একজন। মেসেজটা দেখে কিছু একটা স্বাভাবিক হলো সে। ঠোঁটের কোণে ফুটে উঠলো হাসি। আবার পর মুহূর্তে মনে পড়লো এই বাড়িতে আগুন লেগেছে, আমি ভয় পেয়েছি, সে কি করে জানলো এই কথা। হিসাবের অঙ্ক কষে কোনো উত্তর পেল না মিফতা। সকাল সকাল আরও একটা খারাপ খবর আসলো, রেখার বাবা অসুস্থ। যত দ্রুত সম্ভব তাকে যেতে বলেছে। বাবার অসুস্থতার খবর শুনে শরীর খারাপ নিয়ে রেখা ছুটেছে বাপের বাড়ি। রাহাত তাকে নিয়ে গেছে। দুপুর গড়াতে না গড়াতে খবর এসেছে রেখার বাবা মারা গেছে। রেখাদের বাড়ির সর্দার বাড়ির থেকে অনেক খানিকটা দূরে, যাতায়াতের সুবিধাও নেই। তাই রুনা আর মরিয়মকে নিয়ে গেছে শফিক। আর যাওয়ার অনিচ্ছুক থাকা সত্ত্বেও বাধ্য হয়ে যেতে হলো। তবে মনটা পড়ছিল বাড়িতেই। ফাঁকা বাসা, মিফতাকে কাছে পাওয়ার এটাই উত্তর সুযোগ ছিল। মাসুদ প্যারালাইসিস রোগী, চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা। সব দেখে শুনেও কিছু করার সাধ্য নেই তার। সবাই চলে গেছে রেখাদের বাড়িতে। সর্দার বাড়িতে কেবল মিফতা আর মাসুদ আছে। যাক, তার কাজটা সহজ হয়েছে ভেবেই শান্তির নিঃশ্বাস ছাড়ল। তবুও রাতের অপেক্ষা, কখন শ্বশুর ঘুমাবে, কেননা কোনো রকম রিস্ক নিতে চায় না সে। ছাদে উঠে কল করলো অদ্রকে। দুবার রিং হলো, রিসিভ হয়নি। নিশ্চয় পড়ে পড়ে ঘুমোচ্ছে। অবশেষে রাতে ঘুমিয়ে পড়ল মাসুদ। মিফতা কয়েকবার দেখে গেল মাসুদ ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, ঘুমিয়েছে। দ্রুত পা চালাল। পুরনো স্টোররুম ঢুকতে বেশ বেগ পৌঁছতে হয়েছে তাকে। পুরনো তালার জং ধরে গেছে। ভাগ্যিস তালা কাটার যন্ত্রটা বেঁকে করে এনেছিল। আজ তা কাজে লেগেছে। মাকড়সার জালে ভরা রুম, পা ফেলারও জায়গা নেই। দেখে মনে হচ্ছে 2-3 বছরের মধ্যে কেউ প্রবেশ করে না এই রুমে। রুমের লাইট নষ্ট। ফোনের লাইট জ্বালিয়ে হাতের সাহায্যে মাকড়সার জালগুলো সরিয়ে সামনে এগোচ্ছে। বুকের ভেতর ক্রমাগত ফাঁপাচ্ছে মিফতার। এই সেই রুম, যেই রুমটাতে তার বোন মিহি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মিহির মৃত্যুর পর হয়তো এই রুমটাতে স্টোর রুম বানিয়ে ফেলেছে এই বাড়ির লোকরা। বিল্ডিং এর একদম কোনায় এই রুমটা। রুমের ভেতর একটা খাট আর একটা আলমারি। খাটের উপর কোনো তোষক নেই। তার পরিবর্তে বাড়ির যত হাবিজাবি অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখা। এইসব কিছুর দিকে তাকিয়ে গা শিউরে ওঠে। চোখ বন্ধ করে নিজের ভেতর সাহস সঞ্চয় করে নিল। আমার ভয় ফেললে চলবে না, আমাকে বোনের ডায়েরি খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, পারবো আমি। মনে মনে বিড়বিড় করে চোখ খুলে ধীরে পায়ে হেঁটে আলমারির কাছে গেল। আলমারিতে তেমন কিছু নেই। পুরো আলমারিটা খালি, শুধু একটা শাড়ি, লাল বেনারসি। মনে হয় এটা মিহির বিয়ের শাড়ি ছিল। সব খুঁজেও আর কিছু পেল না মিফতা। হঠাৎ চোখ পড়ল আলমারির নিচের দিকে। একটা রশি, পাটির সাদা ধরের কিছু অংশে রক্ত মিশে আছে। লাল রক্ত পূর্ণ হয়ে কালচে বর্ণ ধারণ করেছে। এটা হাতে নিয়ে সে এদিক সেদিক ঘুরিয়ে দেখে এক জায়গার মতো আবার রেখে দিল। খাটের উপরে সব জিনিসপত্র তুলে তুলে দেখল মিফতা। যা খুঁজে তা কোথাও নেই। দীর্ঘশ্বাস ফেলে বের হওয়ার জন্য পা বাড়াতে হঠাৎ মনে পড়ল কিছু একটা। তারপর আবার দৌড়ে গেল। খাটের উপরে থাকা কাঁথাগুলো সরিয়ে নিল কিছুটা। কাঙ্ক্ষিত জিনিসপত্র চোখের সামনে পেয়ে যেতেই শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। ডায়েরির উপরের অসংখ্য ময়লা পড়ে ডায়েরির রং বোঝা যাচ্ছে না। নিজের পরনে ওড়না দিয়ে ডায়েরিটা যথাসম্ভব পরিষ্কার করে নিল। ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টোতে ধুলো জমা একটা পুরনো ছবি। ছবিটা মিহির বিয়ের দিনের ছবি। এটা লাল বেনারসিতে মিহিরকে অরূপ লাগছে। কাপা হাতে আলতো করে ছবিটা ছুঁয়ে দিল মিফতা। ছবিটাতে মিহি হাসছে, জীবন্ত প্রাণবন্ত লাগছে তাকে। ছবিটা নিজের কাছে নিয়ে নিল। এরপর বরের পৃষ্ঠা উল্টোলো। বড় বড় অক্ষরে লেখা মিহির গল্প কথা। আমি মিহি, বয়স 20, রূপে গুণে সেরা কিনা তা বলতে পারি না। পরে বললে নিজের ঢোল নিজেই বাজায়। আজ থেকে আমার নতুন জীবন শুরু। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের অনেক অনেক স্বপ্ন থাকে, বিশেষ করে বাঙালি মেয়েদের। আমারও আছে। আর সেই স্বপ্নের দিন এসেছে আমার জীবনে। অনেক বেশি খুশি আমি। এত খুশির মাঝে একটা ছোট্ট কষ্ট। আমার বিয়েতে আমার একমাত্র বোনের অনুপস্থিত আমার কষ্টের কারণ। তবু খুশি মনে মনে, কারণ আমার বোনটা কয়েক বছর পর অনেক বড় মাপের মানুষ হয়ে দেশে ফিরবে। লেখাটুকু পড়ার পর আর লেখা নেই পৃষ্ঠাতে। মিফতার মনে পড়ল মেয়ের বিয়ের কথা। বাবা মায়ের 2টা মেয়ে তারা। বোনের থেকে 4 কি 5 বছরের ছোট মিফতা। মিহির বাবার বাড়ির অবস্থা মধ্যবিত্ত, কোনো রকম চলে যায় আর কি। মিহির মারাও 2 বোন, মামা নেই। একমাত্র খালার অবস্থা বেশ ভালো। 2 ছেলে তার, মেয়ে নেই কোনো। এইদিকে বোনের সংসারের অভাব দেখে সুমিতা খালা মাকে বলল আপাতত 2টা মেয়ে। আর মিফতার লেখাপড়ার মাথা অনেক ভালো। মিফতার এসএসসি পরীক্ষার পর ওকে আমি আমার সাথে খালানা নিয়ে যাব। ওইখানে লেখাপড়া করাবো ওরে।
সে তার পছন্দের বিষয়ের উপর লেখাপড়া করে প্রতিষ্ঠিত হবে। এরপর আমার ছেলে রহুলের সঙ্গে বিয়ে দেব। সুমিতা খালার প্রস্তাবটা যেন আমার বাবা মায়ের কাছে হাতে আসমান ছুঁয়ার মতো সুযোগ। সকলে রাজি হয়ে যায়। মিফতাকে চলে যেতে হয় পরিবার ছেড়ে। আদুরের বোনকে ছেড়ে চলে যায় মিফতা। সে যাওয়ার মাসখানেক পরে মেয়ের বিয়ে ঠিক হয়। মাত্র দেশ থেকে গেল, কলেজেও ভর্তি, আরো অনেক কাজ। এমন সময় দেশে ফিরলে 1 বছর লেখাপড়ার পেছনে পড়তে হবে, যার জন্য বোনের বিয়েতে বসতে পারেনি আর। বিয়ের দিন ভিডিও কলে বোনকে দেখে কেঁদেছিল মেয়ে। এইসব ভাবনার ঘোর কাটতে ডায়েরি পরের পৃষ্ঠা উল্টোতে সে আমার নতুন জীবনটা শুরু করতে পেরে যতটা খুশি ছিলাম, বিয়ের রাতে আমার সেই খুশি অমাবস্যা চাঁদের মতো আঁধারে লুকিয়ে যায়। সম্পূর্ণ অপরিচিত যে মানুষটাকে না দেখে স্বামীর স্বীকৃতি দিয়েছি মনের মাঝে, তার সাথে এমনভাবে পরিচিত হব ভাবতে পারিনি। বাসর রাতে নেশাগ্রস্ত অবস্থায় রুমে আসে আমার সদ্য বিয়ে করা স্বামী রাহাত। তাকে এমন অবস্থা দেখে ঘাবড়ে যায়। সে তার চাহিদা পূরণ করে ঘুমিয়ে পড়ে। কোনো কথা হয়নি আমাদের আর। অথচ স্বপ্ন ছিল বিয়ে রাতে দুজন মিলে চাঁদ দেখতে দেখতে গল্প করে সারা রাত পার করে দেব। পরদিন সকালে শাশুড়ি এসে বলল গা থেকে গয়না খুলে দিতে। চমকে গেলাম। বিয়ের গয়না তো আমাকে দিয়েছে, তাহলে নিয়ে নেবে কেন? আমাকে চুপ থাকতে দেখে শাশুড়ি নিজ হাতে আমার শরীর থেকে গয়না খুলতে খুলতে বলল, বাড়িতে কত কাজের লোক আছে, কি কখন কি করে বসবে, তাছাড়া এত ভারী ভারী গয়না পরে থাকতে পারবে না। আমি বরং এগুলো নিয়ে আমার কাছে রাখি। বনে তিনি গয়নাগুলো খুলে নিয়ে গেল। আমি শুধু অবাক হয়ে গেলাম। নতুন বউ বলে মুখে মুখে কিছু বলার সাহস পাইনি। ডায়েরি পড়তে পড়তে কানে আদানের শব্দ ভেসে আসলো। না, এখানে আর থাকা যাবে না। ডায়েরিটা নিজের সাথে করে নিয়ে গেলেও সমস্যা হবে, কেউ দেখে ফেলতে পারে। তাই ঝটপট মোবাইল ডায়েরি কয়েকটা পৃষ্ঠা ছবি তুলে সবকিছু আগের জায়গায় রেখে বের হয়ে কয়েক পা যেতে পেছন থেকে পুরুষ নারী কণ্ঠ, দাঁড়াও, কেউ এখানে। মিফতা কোথায় গিয়েছিল ওইদিকে?